কি রে, অনেকক্ষণ ধরেই তো বাসনগুলো মাজছিস, আর কত সময় লাগাবি? এই মুখপুরি, তোকে বলেছিলাম না, হ্যাঁ, তৈরি হয়ে থাকতে। গ্রামের নাম অশোকনগর। বিভিন্ন সুন্দর প্রাকৃতিক দৃশ্যে মোড়া এই গ্রাম। বাজার বাজার নেবে, বাজার আর বাজার। সবজির যা দাম বেড়েছে, আরে তুমি হাটে গিয়ে দেখো না, ওখানেও সবজির দাম পুরো আগুন, হাত দেওয়াই যায় না। গ্রামটা সুন্দর হলেও এখানকার মানুষের মন অন্ধবিশ্বাস আর কুসংস্কারের ছায়ায় ঢাকা, আর তার থেকেই জন্ম নেয় ভয়। গ্রামের কিছুটা পশ্চিমে আছে বাবলু সরকারের ছোট্ট মাটির ঘর। এই ঘরে বাবলু সরকার, তার স্ত্রী রমা সরকার আর তার সাথে তাদের একমাত্র বছর 20 ভাইজি পায়েলও থাকে। কি রে, অনেকক্ষণ ধরেই তো বাসনগুলো মাজছিস, আর কত সময় লাগাবি? তোর কাকার তো খবরের কাগজ পড়া হয়ে এলো, তাড়াতাড়ি ওই কাজগুলো সেরে জাগিয়ে চাটা বসা। জানিস না, কাগজ পড়ার পর চা না পেলে তোর কাকা আবার রেগে যায়। কতবার এক কথা বলতে হবে রে, খালি ফাঁকি দিয়ে সময় নষ্ট করা। কাকিমার কথা শুনে পায়েল তাড়াতাড়ি বাসনগুলো মেজে সেগুলোকে ধুয়ে নিয়ে তারপর রান্নাঘরের দিকে চলে গেল। আসলে বাবলু সরকারের এই ঘরটা কিন্তু তার নিজের নয়, বরঞ্চ তার দাদা বিপ্লব সরকারের। আর বাবলু সরকার এই গ্রামের বাসিন্দাও ছিল না। গত 3-4 বছর আগে সে আর তার স্ত্রী এই গ্রামে আসে, যখন তার বৌদি মিনতি সরকার মারা যান। তার কয়েক মাস পর বিপ্লববাবুও গুরুতর অসুস্থ হয়ে পড়েন, এবং সেই সুযোগকে কাজে লাগিয়েই বাবলু আর তার স্ত্রী রমা সব কিছু নিজেদের নামে করিয়ে নেয়। শুধু তাই নয়, এমনকি একদিন দিনের বেলায় যখন পায়েল রান্নার কাজে ব্যস্ত ছিল, সেই সময় বাবলু চুপি চুপি তার দাদার ঘরে ঢুকে বিছানায় শুয়ে থাকা অসুস্থ দাদার গলা টিপে তাকে মেরে ফেলে। আর সেই কথা আজ পর্যন্ত আর কেউ জানতে পারেনি। শুধু এই ঘরটুকুই নয়, আশেপাশের আরও বেশ কিছুটা জায়গাও বিপ্লববাবুরই ছিল। কিন্তু বাবলুবাবু তার একমাত্র গুণের জন্য সেই সব কিছু এখন অন্যের হয়ে গেছে। আর সেই গুণটা হলো জুয়া খেলা। তার আর কোনো নেশা না থাকলেও জুয়া খেলা তার সবচেয়ে বড় দুর্বলতা। সেটা খেলেই আশেপাশের আরও বেশ কিছু জায়গা তিনি হেরে গেছেন। এমনকি আগে যেখানে থাকতেন সেখান থেকেও এই জুয়া খেলার জন্যই মার খেতে খেতে তিনি আর তার স্ত্রী এখানে পালিয়ে এসেছেন। ও হয়ে গেছে, দে দে, অনেকটা দেরি হয়ে গেল রে, কাল থেকে একটু তাড়াতাড়ি করিস। দেখছো না যে আমার এখনো মুখ ধোয়া হয়নি? মুখের সাথে সাথে কি চোখটাও খেয়েছো নাকি? যত সব। যা
আমারটা ঘরে গিয়ে রাখ, আমি মুখ ধুয়ে ঠিক খেয়ে নেব। হুম। পায়েল তারপর ওখান থেকে কাকিমার চাটা নিয়ে ঘরের ভেতরে চলে যায়। এই যে, ঘরে ভিতর গিয়ে আবার দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করিস না, বেলা হচ্ছে, রান্নাটাও কিন্তু চাপাতে হবে, মনে থাকে যেন। আমার যত চিন্তা, ধুর, আর ভালো লাগে না, সব কিছু এখন বলে বলে করাতে হবে। ও সকাল সকাল তুমি আবার শুরু করো না তো, বক বক করে মাথাটাই খারাপ করে দেয়। সে তো করবই, আমাকেই তো সব দেখতে হয়। তুমি তো কোনো দিকেই খেয়াল রাখো না, শুধু সারা দিন ঘরেই বসে থাকো, যত সব। আপনারা হয়তো ভাবছেন যে কাকু কাকিমা এত কিছু বলার পরেও পায়েল কেন মুখ দিয়ে একটা কথাও বলছে না, তাই তো? কিন্তু আসলে পায়েল কথা বলতে পারে না। অনেক ছোটবেলায় খেলতে খেলতে মাথার পেছনে আঘাত লাগার ফলে তখন থেকেই সে আর কথা বলতে পারে না। বিপ্লববাবু পায়েলকে ডাক্তার তো দেখিয়েছিলেন, কিন্তু ডাক্তার বলেছে, বিপ্লববাবু দেখুন, এর কোনো চিকিৎসা নেই, এখন ওকে এরকমভাবেই থাকতে হবে। তবে হ্যাঁ, ভবিষ্যতে কোনো দিন যদি আবার কখনো ও কোনো গভীর আঘাত পায় বা গভীর কোনো শোকের মধ্যে দিয়ে যায়, তখন হয়তো ওর মুখ দিয়ে আবার কথা বেরোলেও বেরোতে পারে। তাই কাকু কাকিমার অত্যাচারে কিছু না বলতে পেরে চুপচাপ সহ্য করে যায় পায়েল। তবে মুখে কিছু না বলতে পারলেও পায়েল কিন্তু কানে শুনতে পায়। ভগবানের আশীর্বাদে সেই ক্ষমতাটা তার কাছ থেকে চলে যায়নি। ওই সময় রান্নাঘরের পিছনের জানলা দিয়ে একজন উকি মেরে ভেতর দিকে দেখছে। পায়েল তখন রান্নাঘরের ভেতরেই রয়েছে। তখনই এই পথ দিয়ে আরেকজন হেঁটে যাচ্ছিল। এ কি, এই বদমাসটা আবার এসব শুরু করেছে? আরে প্রদীপবাবু! হ্যাঁ হ্যাঁ, কে? আরে আমি। তা আপনি এখানে দাঁড়িয়ে অন্যের বাড়ির জানলা দিয়ে উকি মারছিলেন কেন? বলি, আবার কি সেই কাণ্ড নাকি? হ্যাঁ, এই তুমি যাও তো, সকাল সকাল অন্যের ব্যাপারে নাক গলানোর কি দরকার? যাও, নিজে যেই কাজে যাচ্ছিলে সেই কাজে যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি যা খুশি করুন গিয়ে, তাতে আমার কি? আমাদের তো আপনার মতো অত ভালো ভাগ্য না। হুম। ইনি হলেন এই গ্রামের মহাজন প্রদীপ ঘোষ। টাকা কড়ি ওনার ভালোই আছে, শুধু যেই জিনিসটা ভালো নয় সেটা হলো ওনার স্বভাব। এর আগেও এই গ্রামের বহু মেয়ে বউদের উনি সর্বনাশ করেছেন। শুধুমাত্র ওনার এত টাকা আর ওনার পোষা কিছু চেলা আর গুন্ডাদের জন্য গ্রামের কেউ ওনাকে কিছু বলতে পারে না। তখন সব দোষটাই হয় ওই বউ আর মেয়েদের। না, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, আবার কে কখন চলে আসবে। আমি বরং এখন যাই, পরে আবার এই দিকটা দেখা যাবে। এই বলে মহাজন ওখান থেকে চলে যান। এরপর থেকে মহাজন সবসময় পায়েলের ওপর নজর রাখত, কখন সে বাইরে আসছে, কখন রান্নাঘরে, সব কিছু। সেদিনও মহাজন বাবলুর ঘরের সামনে দিয়ে যেতে গিয়ে হঠাৎ থেমে তাদের কলপাড়ের দিকে তাকায়। আসলে তখন পায়েল বাইরে জামা কাপড় শুকোতে দিচ্ছিল। পায়েল মহাজনকে দেখতে পায় এবং সে থেমে যায়। মহাজনের মুখে শয়তানি হাসি দেখে পায়েল একটু ঘাবড়ে যায়, কারণ মহাজনের গুণের কথা সেও আগে একটু শুনেছিল।
ওই সময় এই পথ দিয়ে বিক্রম তার সাইকেল চালিয়ে যাচ্ছিল। রাস্তার মাঝে গ্রামের মহাজনকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে থেমে যায় এবং মহাজন যেদিকে তাকিয়ে আছে সেদিকে দেখে। পায়েলকে দেখে সবই বুঝতে পারে সে। তারপর বিক্রম মহাজনের দিকে একটু কড়াভাবে তাকাতেই মহাজন কিছু না বলে ওখান থেকে চলে যায়। বিক্রম হলো এই গ্রামের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নিখিলবাবুর একমাত্র ছেলে। সে শহরের একটা কলেজে পড়ে, পাশাপাশি একটা চাকরি খোঁজারও চেষ্টা করছে। বলতে গেলে বিক্রম মনে মনে পায়েলকে বেশ পছন্দই করে, কিন্তু সেই কথাটা সে কাউকে বলতে পারে না। ওই সময় ঘরের ভেতর থেকে পায়েলের কাকিমা বেরিয়ে আসে। বাবা বাবা, সকাল সকাল দেখি এখানে রঙ্গ তামাশা চলছে। বলি কি, এই যে কাজ বাজ নেই? না না কাকিমা, আপনি ভুল ভাবছেন। আমি আসলে এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ সাইকেলটায় একটা সমস্যা হওয়ায় থেমে গেছিলাম। এই কথাটা বলে বিক্রম ওখান থেকে চলে যায়। তারপর পায়েলও ঘরের ভেতরে চলে যায়। এর ঠিক 2-3 দিন পর হঠাৎ একদিন রাতে পায়েলের ঘরে তার কাকু কাকিমা ঢুকে আসে। পায়েল তাদের দেখে উঠে বসে আর বলে, আ আ আ আ ওই যে আবার শুরু করলো, অসহ্য মাইরি। এই শোন, আমরা এখানে তোর শুনতে আসিনি, বরং তোকে কিছু বলতে এসেছি। আরে এই বলো না। হ্যাঁ হ্যাঁ, পায়েল শোন, কাল একেবারে সকাল সকাল তুই না একটু ভালো করে সেজে গুজে তৈরি হয়ে থাকবি। তোর কাকিমার থেকে একটা ভালো শাড়ি নিয়ে নিবি। আর সেরম হলে কাল সকালে না হয় তোর আর ঘরের কোনো কাজ করার দরকার নেই, ওগুলো না হয় তোর কাকিমাই করে রাখবে। কাকিমা করবে? এই শোনো, আমি ওসব পারবো না, সব কাজ ওই করবে, আর তারপরেই যা করার করবে, এই বলে দিলাম। আর এই যে শোন, কাল সকালে গ্রামের মহাজন আসবে আমাদের বাড়িতে তোর সাথে তার বিয়ে কথা পাকা করতে, ঠিক আছে? তার আগেই তৈরি হয়ে নিবি। কাকু কাকিমার কথা শুনে পায়েল যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। তারা এসব কি বলছে? নিজের বাবার বয়সী একটা লোকের সাথে বিয়ে, তাও আবার মহাজনের মতো ওরকম একজন বাজে লোকের সঙ্গে। পায়েল মুখে কিছু না বলতে পারলেও সে তাদের না করতে চাইছিল। আ আ আ আ আ আ আসলে আজকে সকালের দিকে মহাজন বাবলু আর রমাকে ঘরের বাইরে ডেকে তার সাথে পায়েলের বিয়ে দেওয়ার কথা বলে। এই কথা শুনে বাবলু আর রমা একে অপরের দিকে তাকায়। বুঝেছি বুঝেছি, এবার নিশ্চয়ই আর কোনো অসুবিধা নেই। এই বলে মহাজন তার পকেট থেকে একটা মোটা বান্ডিল টাকার নোট বার করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে। আপনার মতো এত ভালো পাত্র কি আর ওর ভাগ্যে জুটবে নাকি? ও হয়ে যাবে। হলেই ভালো, আর না হলেও সেরম কোনো সমস্যা নেই। ও আমি ঠিক জোর করে কিন্তু আমি সেটা চাইছি না, ওতে বড্ড ঝামেলা, আমার সম্মানের বড় ক্ষতি হয়, তাই এসব করা। মনে রাখবে,
যদি কাজটা না হয় তাহলে ঠিক যেইভাবে আমি পকেট থেকে ওই টাকাগুলো বার করলাম ঠিক সেইভাবেই তোমাদের দুজনের শরীর থেকে প্রাণটাকেও টুকুস করে বার করে দেব। হ্যাঁ, মনে থাকে যেন। কাল আমি ঠিক সকালেই আসব, এসে যেন ভালো খবর শুনি। ও, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আপনি যেরকম চাইছেন ঠিক সেরকমই হবে। অত টাকার লোভ ছাড়তে পারেনি তারা। স্বভাবতই বাবলু ও তার স্ত্রী দুজনেই বেশ লোভী আর স্বার্থপর, শুধু নিজের ভালো ছাড়া আর কিচ্ছু বোঝে না। আ আ আ আ আ আ আ আ আ আমাদের যা বলার তা বলে দিয়েছি, কাল সকালে যেন আবার কোনো ঝামেলা না করতে হয়, কথাটা যেন মনে থাকে। এই চলো। এই কথাটা বলে দুজনেই ঘর থেকে চলে গেলেন। তাদের চলে যাওয়ার পর পায়েল নিরুপায় হয়ে বসে থাকে। বাবা মা চলে যাওয়ার পরই কাকু আর কাকিমার অত্যাচার তাও একটু সহ্য করে থাকতো সে, কিন্তু এখন একজন বয়স্ক বাজে লোকের সাথে বিয়ে। মাধ্যমিক পাশ করার পর তাকে আর পড়তে দেয়নি তার কাকু কাকিমা, শুধু কাজ করিয়েছে। সে তার প্রতিবাদও করেনি, কিন্তু এবার পায়েল মনে মনে ভাবে সে এই বিয়ে কিছুতেই করবে না। পরের দিন সকালে মহাজন মানে প্রদীপবাবু খুব তাড়াতাড়ি বাবলুদের বাড়িতে পৌঁছে গেছেন। তিনি বেশ ভালো করে নতুন পোশাক পরে সেজেই এসেছেন। কি, কই গেল সব? আমি যে এসে গেছি। ও বাবলু। কিন্তু তখন পায়েল ঘর মুছছিল। রমাদেবী খাটে পা ঝুলিয়ে বসেছিলেন আর বাবলুবাবু খাটে শুয়ে শুয়ে পেপার পড়ছিলেন। ও, আপনি চলে এসেছেন? আসলে এত তাড়াতাড়ি চলে আসবেন বুঝতে পারিনি। দেখুন না, ওকে তখন থেকে কতবার বলছি তৈরি হ তৈরি হ, তাও একটা কথা শোনার নাম আছে? কি রে, কালকে না তোকে কতবার করে বলা হলো, তাও কথা শুনিস না কেন? যা তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে আয়। প্রদীপ বাবু আমাদের বাড়িতে এসেছেন, অত বড় মানুষ। যা তাড়াতাড়ি যা। আ আ আ আ আ আ আ সবাই বললেও পায়েল কিন্তু কিছুতেই রাজি হচ্ছিল না। উফ, সকাল সকাল এত চিল্লামিল্লি আমার একদম ভালো লাগে না। আরে তোমাদের তো কালকে বললাম যে ভালো করে বুঝিয়ে শুনিয়ে রাখবে, কিন্তু কই, এখন এত জোরাজুরি করলে আশেপাশের লোক শুনবে আর তখন আবার আমার সম্মানটাই চটকে যাবে। ভেবেছিলাম আজকেই সব কাজ সেরে ফেলবো। ও আচ্ছা ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু কাল আবার আসবো। আর কাল যদি এসে আবার এই একই নাটক দেখি তাহলে কিন্তু তোমাদের টাকাটা তো আর আমি তোমাদের মুখ দেখার জন্য দিইনি। আমার কিন্তু ওকেই বউ হিসাবে চাই, ব্যাস। না হলে জোর করে নিয়ে চলে যাব, এই বলে দিলাম। আজ আসি। এই কথা বলে মহাজন ওখান থেকে চলে যান। এই এই মুখপুরি, তোকে বলেছিলাম না, হ্যাঁ, তৈরি হয়ে থাকতে? তাহলে তাহলে আমি এখন বলার পরেও কেন কেন গিয়ে তৈরি হলি না? মারো না, আচ্ছা করে মারো, ওকে মারাই উচিত। দাও দাও। কালকে কালকে যদি আবার এরকম করেছিস না, তাহলে তোকে একেবারে শেষ করে দেব। যা এখন এখান থেকে। তারপর পায়েল ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়।
ওই দিন সন্ধেবেলায় পায়েল তার ঘরে আর বাবলু ও রমা তাদের ঘরে বসে আলোচনা করছে। আচ্ছা, পায়েল তো কিছুতেই রাজি হচ্ছে না, আর মনে হয় না যে কাল সকালেও রাজি হবে। ওকে দিয়ে জোর করে কি এই বিয়েটা করানো যাবে? তারপর বেশি জোর করলে যদি আশেপাশের লোকেরা বুঝতে পেরে যায়, কি করা যায় বলো তো? এই শোনো, তোমার ওই বোবা ভাইজির জন্য আমি এতগুলো টাকা হাতছাড়া করতে পারবো না। আর তাছাড়াও শুনলে না ওই মহাজন কি বলে গেল? ওনার ওপরে বিশ্বাস নেই, যদি আমাদের সত্যি সত্যি কিছু করে দেয় তখন? না 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 না, আমাদের অন্য কিছু একটা ভাবতে হবে, অন্য কিছু একটা। আরে অন্য কিছু কি, সেটাই তো বুঝতে পারছি না। একটা কাজ করলে হয় না? ওই আপদটাকেই যদি রাস্তা থেকে চিরজীবনের মতো সরিয়ে দিই, তাহলে তাহলে তো মহাজন আর কিছু বলতে পারবে না। আর টাকার কথা বললে বলবো যে ও ও তখন কিছু একটা বলে দেবো ক্ষণ। আরে পাগল নাকি? আমরা কিছু করলে ফেঁসে যাব না? গ্রামের লোক তখন আমাদের ছাড়বে? আর যদি গ্রামের লোকেই কিছু করে তো? হুম, মানে সেটা কি করে হবে? শোনো শোনো, কানে কানে বলি। তারপর রমা দেবী বাবলু বাবুর কানে ফিসফিস করে কি যেন একটা বললেন। হ্যাঁ, এটা তো বেশ ভালো বুদ্ধি। তাহলে আমাদের পথের কাটা পুরোপুরি শেষ, হ্যাঁ? কি বলো? হুম, আচ্ছা চলো, তুমি তাহলে বাইরে গিয়ে লোকজন জড়ো করো, আর আমি এক ফাঁকে গিয়ে প্রধান মশাই আর আরও গ্রামের 2-3 জনকে ডেকে নিয়ে আসি। তারপর রমা দেবী ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন আর উল্টো পাল্টা বলে জোরে জোরে চিল্লাতে থাকেন। ও মা গো, এ কি, এ আমি কি দেখে নিলাম গো, কি ভয়ানক কাণ্ড গো! ওই সময় বাবলুও ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি চলে যায় প্রধানকে ডাকতে। রমা দেবীর চেঁচানোতে আশেপাশের লোকজনও ওখানে এসে জড়ো হয়। পায়েল তখন তার ঘরে বিছানায় শুয়ে আছে। বাবলু বাবু আর রমা দেবী দুজনেই আজ সারাদিন পায়েলকে কিছু খেতে দেননি। উপর থেকে আরও অনেক কাজও করিয়ে নিয়েছেন, তাই পায়েলের শরীরটা খুব দুর্বল লাগছে। তবে বাইরে থেকে রমা দেবীর গলা তার কানে আসছে। কোনো বিপদ হয়েছে কিনা এই ভেবে পায়েল কোনো রকমে উঠে বাইরের দিকে যায়। কি হয়েছে বৌদি? তুমি ভর সন্ধেবেলা এরকম চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? কি আর বলবো, তাও তোমরা যখন শুনতেই চাইছো তাহলে বলি। এই একটু আগেই আমি যখন ওর ঘরে ঢুকতে যাচ্ছি, দরজাটা যেই খুলেছি, ও মা গো, দেখি ও কি সব টুকটাক করছে গো, কি সব পুতুল টুতুল আগুন নিয়ে কি সব যেন মন্ত্রতন্ত্র বলছে। কাকিমার কথা শুনে যেন পায়েলের মাথায় বাজ ভেঙে পড়ল। সে সাথে সাথে মুখে আওয়াজ করে সবাইকে এটা বলার চেষ্টা করতে লাগলো যে না, এসব মিথ্যে, এই সব কিচ্ছু হয়নি। আ 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 জানি না এই গ্রামের আবার কোন ক্ষতি করবে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে ও এই সব করবে। এত কষ্টে ওকে মানুষ করেছি, হায় রে! কই দেখি দেখি, কই সরো সরো, ঘরের ভেতরটা দেখি। এই বলেই একজন পায়েলের ঘরে ঢুকে দেখতে লাগলো, কিন্তু সেখানে সেরকম কিছুই সে দেখতে পেল না। কই ভেতরে তো সেরকম কিছু দেখলাম না, কোথাও তো কিচ্ছু নেই।
না কোনো আগুন, না কোনো পুতুল। ও নিশ্চয়ই কোথাও সরিয়ে ফেলেছে। ওগুলো কি আর চোখের সামনে রেখে দেবে নাকি? বাবা গো, এ কি ভয়ঙ্কর ঘটনা! হ্যাঁ, এই মেয়ের জন্যই তাহলে গ্রামে এত বিপদ। কি জানি তলায় তলায় কার আবার সর্বনাশ করছিল। ওই সময় বাবলুবাবু গ্রামের প্রধান আর আরও 2-3 জনকে ডেকে নিয়ে এসেছেন। কি হলো, আসল ঘটনা কি? তখন ওখানে উপস্থিত একজন প্রধানের কানে কানে সব ঘটনা বলে। এখনই ওকে টানতে টানতে গ্রামের মোড়ে নিয়ে চলো, আর গ্রামের বাকি সবাইকেও খবর দাও। তারপর পায়েলকে তার চুল ধরে টানতে টানতে গ্রামের মোড়ের দিকে নিয়ে যাওয়া হলো। গ্রামের মোড়ে পায়েলকে একটা বড় কাঠের গুঁড়ির সাথে বাঁধা হয় এবং তার চারপাশে আরও কয়েকটা কাঠের টুকরো দেওয়া হয়। তখন এখানে গ্রামের প্রায় বেশিরভাগ লোকই উপস্থিত ছিল। আচ্ছা প্রধানবাবু, এটা করা কি ঠিক হচ্ছে? না, মানে আমরা আজ এতটা সভ্য হয়েছি, তবুও এইভাবে একজনকে। মাস্টার মশাই, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি। বিপ্লবও এই গ্রামের মধ্যে একজন ভালো মানুষ ছিল। আমরা সবাই ওকে খুব ভালোবাসতাম, তেমনি ওর মেয়েটাকেও আমরা সবাই ভালোবাসি। কিন্তু আজ যেটা শুনলাম, তারপর আমি আর কিছু করতে পারবো না। আমার কাছে সবার আগে গ্রাম, আর এই সব যে সত্যি সত্যি হয় সেটা আপনারও বোঝা উচিত। সব কিছু অন্ধবিশ্বাস বা কুসংস্কার নয়। প্রধানের কথা শুনে গ্রামের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নিখিলবাবু আর কিছু বললেন না। তাকে গ্রামের সবাই সম্মান করেন ঠিকই, কিন্তু তিনি এটা ভালো করেই জানেন যে এখানে তার কথার কোনো মূল্য হবে না। নিখিলবাবুর ছেলে বিক্রমও এখন এই গ্রামে নেই। 3 দিন আগেই একটা কাজের জন্য সে শহরে গেছে। এসব কি হয়ে গেল? ইস, মাঝখান থেকে আমার অতগুলো টাকাই চলে গেল। ঠিক আছে, ওই টাকাও আমি ঠিক উসুল করেই ছাড়ব। এই যা, আগুন লাগিয়ে দে, আর এক্ষুনি মেরে ফেল ওই ডাইনিকে। যা। প্রধানের এই কথা বলা মাত্রই লোকটা এগিয়ে যায় আর তার হাতের মশাল দিয়ে আগুন লাগিয়ে দেয়। পায়েল তখন ভয়ে যন্ত্রণায় ছটপট করছে, আর কথা না বলতে পারলেও মুখ দিয়ে কোনো রকমে আওয়াজ করে সবাইকে অনুরোধ করছে তাকে বাঁচানোর জন্য। ঠিক সেই মুহূর্তেই একটা ঘটনা ঘটে। ডাক্তারের বলা কথা মতো এই ধাক্কায় পায়েলের মুখে কথা ফিরে আসে। সে আবার কথা বলতে পারছে, আর তাই সে জোরে জোরে চিল্লাতে থাকে। কিন্তু কেউ তাকে বাঁচাচ্ছিল না। সবাই শুধু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। অসহ্য কষ্ট ও যন্ত্রণার মধ্যে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে করতে সে ওখানে উপস্থিত সকলকে অত্যন্ত রাগ ও ঘৃণার চোখে দেখে। তার চোখে তখন কষ্টের আর বিশ্বাস ভাঙার যন্ত্রণা। এরপর পায়েল আস্তে আস্তে ওখানেই আগুনে পুড়ে মারা যায়। আর তারপর শুরু হয়
এক ভয়ঙ্কর মারণ খেলা, যেটা আমরা এর দ্বিতীয় পর্বে দেখতে পাবো।